সুচিতা শীল আজ রিজিওনাল সেন্টার কলকাতা থেকে বিপিএসসি 134 এর ইউনিট 3 এন্ড 4 নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা শুরু করি, যেখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বা তাদের দুটো বিশ্বযুদ্ধ ঘটার ফলে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়েছিল সে বিষয়ে আলোচনা করব। এবং দ্বিতীয়ত ইউনিট 4 নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের এই রিয়ালিজম বা বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে যেটা বলা যায় যে প্রথমে ইউনিট 3 তে আমরা বলছি প্রথম বিশ্বযুদ্ধের কারণ বা হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথমে বলি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল। বলা যায় যে তারিখে বলতে হয় যেটা 28শে জুলাই 1914 সালে শুরু হয় এবং শেষ হয় 11ই নভেম্বর 1918 সালে। আধুনিক সভ্যতার ইতিহাসে একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই প্রথম বিশ্বযুদ্ধ। সেখানে বিশ্বের বেশিরভাগ দেশই বলা যায় যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং সেখানে বলা যায় যে অনেকে বলেন যে বলি কারণগুলো কি আছে। সেখানে প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব ঘটে গেছে এবং সেই ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ইউরোপের দেশগুলো জাতীয়তাবাদী রাষ্ট্র গঠনে বা স্টেট ইনিশিয়েটিভ অর্থাৎ একটা নেশনাল স্টেট গড়ে তোলার ব্যাপারে তারা ভীষণভাবে ইনিশিয়েটিভ নিয়েছিল বা উদ্যোগ নিয়েছিল। সেই চেষ্টায় সেই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল বলা যায় যে ইউরোপীয় জাতিগোষ্ঠীগুলো, যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ইউরোপীয় জাতিগোষ্ঠীগুলো, সেই সময় তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। কেন সোচ্চার হয়ে ওঠে সেখানে কতগুলো জায়গা নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন আলসাস এবং লোরেল এই দুটো অঞ্চল ফরাসিদের থেকে এবং ট্রেনেটিও এবং ট্রিয়েট এই দুটো অঞ্চল ইতালীয়দের থেকে বা ইটালিয়ান এরিয়া থেকে এবং স্লেজউইক এই অঞ্চলটি ডেনমার্কের অধিবাসীদের কাছ থেকে সেই সময় কেড়ে নেওয়া হয়েছিল। তার ফলে তারা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে গেছিল। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ। 19 শতকের শেষার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত অর্থাৎ at the end of 19th century to the first phase of the 20th century সেখানে আমরা দেখি যে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র জাতীয়তাবাদের আবির্ভাব ঘটেছিল। কি হয়েছিল এই সময়কালে বিভিন্ন জাতি নিজেদের দেশে এবং নিজেদের শ্রেষ্ঠত্ব সবসময় প্রমাণ করার চেষ্টা করত এবং অ্যাজ এ রেজাল্ট তার ফলস্বরূপ দেখা যায় যে অন্যান্য জাতির প্রতি তারা বিদ্বেষমূলক আচরণ করতে শুরু করে। তৃতীয় পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি ঔপনিবেশিক সংঘাত। সেখানে কি বলা হলো, দেখা যায় যে পৃথিবীর ইতিহাসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব ঘটে গেছে। এই শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের শিল্পজাত যে পণ্য অর্থাৎ ইন্ডাস্ট্রি ফিনিশড যে গুড বলা যায় সেই গুডস গুলোর উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল বা প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। সুতরাং কি হচ্ছে, প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, সেটা হচ্ছে বিয়ন্ড দ্য নেসেসিটি অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন শুরু হলো এবং সেই জিনিসগুলো যে ফিনিশড প্রোডাক্ট তৈরি হলো সেগুলো বিক্রির জন্য এবং কাঁচামালের জোগাড়ের জন্য অর্থাৎ র মেটেরিয়াল সাপ্লাই করার জন্য তখন কিন্তু নতুন নতুন মার্কেট বা নতুন নতুন বাজার তথা কি হচ্ছে গড়ে তোলার প্রয়োজন দেখা দিল। এর ফলে যারা উন্নত দেশগুলো তারা চেষ্টা করলো হচ্ছে অনুন্নত দেশগুলোর দিকে কি হচ্ছে গ্র্যাব করা, দখল করা, যাতে তারা নতুন নতুন বাজার বা মার্কেট তৈরি করতে পারে।
এবং এই কারণেই দেখা যায় যে আফ্রিকা এবং এশিয়ান কন্টিনেন্টে বা এশিয়া মহাদেশে অন্তর্গত বিভিন্ন দেশে সেই সময় বিভিন্ন ধরনের উপনিবেশ গড়ে উঠতে থাকে। ইউরোপের রাষ্ট্রগুলি এই উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে তখন দেখা যায় পরস্পর ভীষণভাবে কি হচ্ছে সংঘর্ষে বা যুদ্ধে লিপ্ত হতে শুরু করে। এরপর চতুর্থ কারণ হিসেবে আমরা বলতে পারি দুটি শক্তিধর জোটের উদ্ভব। কথাটার মানে কি? দেখা যায় যে সেখানে কিন্তু আইডিওলজি বা মতাদর্শ বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদর্শগত কারণে সমগ্র ইউরোপে দেখা যায় যে দুটো আলাদা বা সমগ্র ইউরোপ বলতে পারেন যে দুটো শক্তি জোটে বা পাওয়ার দুটো সেন্টার অফ পাওয়ার তৈরি হয়ে যায় বা দুটো শক্তি জোটে বিভক্ত হয়ে যায়। একদিকে রইল কি কি দেশ রইল? একদিকে রইল জার্মানি, ইতালি, অস্ট্রিয়া যারা ত্রিশক্তি মৈত্রী দেশ হিসেবে প্রতিভাত হতে লাগলো। আদার সাইডে এবং অন্যদিকে যেটা থাকলো সেখানে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, বলা যেতে পারে রাশিয়া, এরা ত্রিশক্তি বলা যেতে পারে একটা আঁতাত জোট গড়ে তুলল। এবং সেখানে বলা যাচ্ছে এই ইনসিডেন্টটা ঘটেছিল 1907 খ্রিস্টাব্দে। এই দুই যে শক্তি জোট তৈরি হলো তাদের মধ্যে কিন্তু আইডিওলজি বা মতাদর্শগত কিন্তু পার্থক্য দেখা গেল, অর্থাৎ পরস্পর বিরোধী মনোভাব পরিলক্ষিত হলো, যার ফলস্বরূপই কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হলো। পঞ্চমত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সামরিক প্রতিযোগিতা। কথাটার মানে কি? সামরিক বিভাগকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় দেশগুলো খুব উঠে পড়ে লাগলো এবং তার ফলস্বরূপ তারা সামরিক শিক্ষাকে ভীষণভাবে ম্যান্ডেটরি করে ফেললো বা বাধ্যতামূলক করা হতে শুরু করলো। শক্তি জোটের অন্যান্য যে দেশগুলো তারা কিন্তু পারস্পরিক একটা সন্দেহ অথবা বলা যায় যে অবিশ্বাসের বশে তারা কিন্তু নিজেদের মধ্যে ভীষণভাবে একটা সামরিক প্রতিযোগিতায়, সেটা হয়তো ভালো নয়, সেতে লিপ্ত হয়ে পড়ল। এর পরবর্তী কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বলকান সমস্যা। কথাটার মানে কি? বলা হচ্ছে যে একটা বলকান প্রজাতি আছে, সেই বলকান জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এবং স্লাভ আন্দোলন ইউরোপের সিচুয়েশনটাকে অবস্থাটাকে আরো খারাপ করে ফেললো বা অগ্নিগর্ভ করে তুললো। কি হলো এই সময়? বলকান অঞ্চলে আধিপত্যের একটা প্রশ্ন উঠে এলো, কে ওই অঞ্চল করবে। এবং সেই বলকান অঞ্চলে আধিপত্যের প্রশ্নে অস্ট্রিয়া এবং সার্বিয়া, এছাড়া সার্বিয়া এবং বুলগেরিয়া এবং অস্ট্রিয়া এবং রাশিয়া, এদের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা ঘটতে শুরু করলো, যা সমগ্র ইস্ট ইউরোপ বা পূর্ব ইউরোপকে অশান্তময় করে তোলে এবং যেটা দেখা যায় যে বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একটা কারণ হিসেবে প্রতিভাত হতে শুরু করে। এরপর যেটা আমরা বলবো দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সংকট। সে সম্পর্কে কি বলা হলো? উত্তর পশ্চিম যে আফ্রিকা রয়েছে সেই আফ্রিকার একটা অঞ্চল হচ্ছে মরক্কো বা মরক্কো দেশ, যা ফুটবল খেলার ক্ষেত্রে মরক্কোর খুব নাম আছে। সেই মরক্কোকে কেন্দ্র করে দেখা যায় যে সৃষ্টি হয় মরক্কো একটা সংকট লক্ষ্য করা গেল। 1911 খ্রিস্টাব্দে সৃষ্ট আগাদির সংকট বলে একটি সংকট সৃষ্টি হয়েছিল, যার ফলে জার্মানির সঙ্গে ইঙ্গো ফরাসি সম্পর্কেরও কিন্তু একটা ভালো দিক তো গেল, বরং সেখানে একটা কি দেখা গেল? অবনতি লক্ষ্য করা গেল। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রত্যক্ষ বা ডাইরেক্ট রিজনটা কি ছিল। সেখানে যেটা দেখা যায় যে একটা কাণ্ড ঘটেছিল বা একটা আমরা ঘটনার কথা বলতে পারি। ঘটনাটা কি? সেটা অস্ট্রিয়াকে নিয়ে। অস্ট্রিয়ার যুবরাজ এবং তার পত্নী সোফিয়া, সেই সময় দেখা যায় যে অস্ট্রিয়ার যে এই রাজধানী সেখানে দেখা যাচ্ছে সেরোভোতে তোমার বেড়াতে এসেছিলেন এবং বেড়াতে এসে তারা কিন্তু মারা যান বা তারা নিহত হন।
তাদের হত্যা করেছিল কারা জানেন? তাদের হত্যা করেছিল স্লাভ, যে বলতে পারো সন্ত্রাসবাদী সংস্থা, তার নাম হচ্ছে ব্ল্যাক হ্যাট। এবং এই হত্যাকাণ্ডের জন্য তখন সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া তখন তাদের একটা চরমপত্র পেশ করে। এই চরমপত্রে কি লেখা রইল? এই চরমপত্রে বলা হলো যে উল্লেখিত যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোকে 48 ঘন্টার মধ্যে ফুলফিল করতে হবে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে পূরণ করার জন্য সেই সময় দাবি জানিয়েছিল অস্ট্রিয়া। সার্বিয়া অনেকগুলো দাবি সেই সময় একটু মেনে নিতে বাধ্যই হয়েছিল, বাধ্য হলেও তারা কিন্তু অনেকগুলো দাবিকেও কিন্তু মেনে নিতে চায়নি বা সে ব্যাপারে তারা তাদের অস্বীকৃতি জানিয়েছিল। এতে কিন্তু অস্ট্রিয়া ক্ষিপ্ত হয়ে উঠল এবং ক্ষিপ্ত হয়ে তারা 28শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে বসল। অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে এই যে শুরু হলো যুদ্ধ, এর ফলে পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন দেশ একে অপরের পক্ষে যোগদান করতে শুরু করে এবং যার পরবর্তী কারণ হিসেবে বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ লক্ষ্য করা গেছিল। সুতরাং এইগুলো ছিল বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। বা কি কি তার মধ্যে যেমন একটা বললাম অতৃপ্ত, মানে উগ্র জাতীয়তাবাদ বলা যেতে পারে, অতৃপ্ত থাকার মানসিকতা, সেগুলো হচ্ছে একে অপরের বিরুদ্ধে সামরিক প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা যেটা করব, আমরা এটা প্রথম বিশ্বযুদ্ধের কারণটা খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এরপর দেখা যায় পৃথিবীর ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ বা অত্যন্ত নক্কারজনক ঘটনা হিসেবে আমরা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পেয়ে থাকি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ঘটেছিল, কবে শুরু হয়েছিল, সেটা বেশ কিছুদিন পরে। কতদিন? বেশ কিছুদিন পরে। দেখা যায় যে এটা সূত্রপাত ঘটে 1939 সালের 1 সেপ্টেম্বর। এর পেছনে কি কারণ ছিল সেই ঘটনাগুলো একটু আলোচনা করা যায়। 1933 সালে হিটলার এবং তার ন্যাৎসি পার্টি জার্মানির রাজনৈতিক অধিগ্রহণ এবং তার যে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি অর্থাৎ বৈদেশিক নীতি এবং ক্ষুদ্র পরিসরে বলা যায় যে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার পেছনে একটা বড় কারণ হিসেবে দেখা যায়। এবং সঙ্গে সঙ্গে আমরা একটু কিছুটা ইতিহাসের যদি পেছন দিকে তাকাই, দেখা যায় যে 1920-এর দশকে ইতালির যে ফ্যাসিবাদ এবং 1930-এর দশকে জাপান সাম্রাজ্যের উপর চীন সাম্রাজ্যের যে আক্রমণ, সেটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে বিবেচিত হতে শুরু করে। এরপর আমরা যেটা আলোচনা করি সেটা দেখা যায় যে 1939 সালে দেখা যায় যে 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রান্ত হয়, অর্থাৎ জার্মান পোল্যান্ডকে আক্রমণ করে। জার্মান পোল্যান্ডকে আক্রমণ করার মধ্য দিয়ে অনেকে বলে থাকেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এবং 1939 সালে 23 সেপ্টেম্বর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে সেই সময় যুদ্ধ ঘোষণা করে ফেলে। ইতিহাসে নিশ্চয়ই ভার্সাই চুক্তি আমরা পড়েছি, এতটা তো ডিটেলসে আলোচনা করা সম্ভব নয় এই ক্ষুদ্র পরিসরে। তাই দেখা যায় যে ভার্সাই চুক্তির ফলে 1918 সালে প্রথম যে বিশ্বযুদ্ধ ঘটেছিল সেই বিশ্বযুদ্ধে পরাজয় সমাপ্তি ঘটার পর রাজনৈতিক প্রতিশোধ তীব্র দেখা দেয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে সেই সময় যে দেশে সব থেকে বেশি গন্ডগোলের সূত্রপাত হয়, দ্যাট ইজ দ্য জার্মানি, অর্থাৎ জার্মানিতে সূত্রপাত হয়েছিল। কেন হয়েছিল? জার্মানির সবচেয়ে অন্তররাষ্ট্রীয় যে মারাত্মক মানে গন্ডগোল লক্ষ্য করা যায়
তার পেছনে যেটা কারণ হিসেবে প্রতিভাত হয় সেটা হচ্ছে রাজনৈতিক যে ব্যবস্থা বা সিস্টেমটা, সেখানে পলিটিক্যাল সিস্টেমটা প্রিভেল করতো, সেখানে সেটার কোনো স্টেবিলিটি ছিল না বা সবসময় সেখানে অস্থিরতা লক্ষ্য করা যেত। সেখানে কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞ কতগুলো কারণ দিয়ে যুক্তিসম্মতভাবে আলোচনা করার চেষ্টা করেছে। কি রকম চেষ্টা করেছেন? প্রথমত বলা যায় যে একটা বলছেন যে ভাষায় সন্ধিজনিত সমস্যা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নিশ্চয়ই সেই আগের কথাই ঘুরে ফিরে আসে, যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদী নীতি গ্রহণ করা। তৃতীয়ত হচ্ছে হিটলারের যে অন্য দশকে গ্র্যাব করে নেব, অর্থাৎ হিটলারের অভিলাষ, তার ইচ্ছা, সেই ইচ্ছা ভালো নয়, সেই ধরনের ইচ্ছা। চতুর্থত হচ্ছে ফ্রান্সের সাথে জার্মানির একটা সবসময় বিরোধিতা লক্ষ্য করা গেছে। এবং পঞ্চমত হচ্ছে তোষণ নীতি। আর ষষ্ঠত যেটা বলা হয় যে রান অঞ্চল দখল। এখন প্রথমটা বলি ভাষায় সন্ধিকে কিভাবে অবমাননা করা হয়েছিল বা রাদার কি কারণে অপমান করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল জার্মানির উপর মিত্র শক্তি। বলা যায় যে এই ভাষায় শক্তি, যেহেতু জার্মানি পরাজিত হয়েছিল, সুতরাং তার সেটা তো আর সেভাবে ছিল না। তাই যে মিত্র শক্তি সে ভাষায় চুক্তিটাকে ইম্পোজ করে দিয়েছিল বা জার্মানির ওপর বলপূর্বক চাপিয়ে দিয়েছিল। এর ফলে জার্মানরা আরো রেগে যায় বা আরো ক্রুদ্ধ হয় এবং জার্মানিদের মধ্যে একটা প্রতিশোধমূলক স্পৃহা জেগে ওঠে। দ্বিতীয়ত বলা যায় সেখান থেকে দেখা যায় অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, অর্থাৎ জার্মানির উগ্র জাতীয়তাবাদ। এবং সেক্ষেত্রে দেখা যায় যে জার্মানির এই উগ্র জাতীয়তাবাদ এবং হিটলারের এই যে অন্য দেশকে কোনোভাবে গ্র্যাব করে নেব, দখল করে নেব, এই আগ্রাসী নীতি দুটোর একটা মিক্স আপ বা সংমিশ্রণে বিশ্বযুদ্ধ সংগঠিত হবার একটা কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। হিটলারের নির্দেশে সেই সময় জার্মান, চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ড প্রভৃতি যে ইউরোপীয় দেশের বলা যায় যে জার্মান অধ্যুষিত যে সমস্ত অঞ্চল ছিল, সেই সমস্ত অঞ্চলে ওপেনলি বা সিক্রেটলি, অর্থাৎ প্রকাশ্য বা গোপনে বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে উঠতে শুরু করে। কার নির্দেশে? হিটলারের নির্দেশে। তৃতীয়ত যেটা বলা যায় দ্যাট ইজ হচ্ছে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস, অর্থাৎ আদর্শগত মতবিরোধ। এখানে কি বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি যে দেশগুলো ছিল এগুলো ডেমোক্রেটিক কান্ট্রি বা আমাদের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই প্রতিভাত হয়ে থাকে। জার্মানি, জাপান, সেই সময় ইটালি, এগুলো কিন্তু সেই সময় খুব গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না, বরং দে আর দ্য ডিক্টেটোরিয়াল ইন নেচার, অর্থাৎ তারা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিভাত হতো। এছাড়াও দেখা যায় যে আবার সোভিয়েত রাশিয়া, তার তো আইডিওলজি অন্য ছিল বা মতাদর্শ অন্য ছিল। তা ছিল কি হচ্ছে সোশ্যালিস্টিক আইডিওলজি, অর্থাৎ সাম্যবাদী দেশ প্রতিষ্ঠিত হোক, এই ব্যাপারটি তাদের কাছে গুরুত্বতা বা ইম্পর্টেন্স পেত। সুতরাং আদর্শগত মতবিরোধের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই সময় একটা ব্যাপক বলা যায় যে উত্তেজনা সেই সময় বিশ্ব রাজনীতিতে সৃষ্টি হয়েছিল। চতুর্থত যেটা বলা যায় সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের কি বলা যায় তোষণ নীতি। কথাটার মানে কি? অর্থাৎ তোষণ নীতি মানে কাউকে আমরা কি করব, তোষণ করব। অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্সের তার পিঠ চাপড়াবো। তোষণ নীতির ফলে হিটলার এবং মুসোলিনির যে নেতৃত্বে সেই সময় দেখা যায় যে ইতালি এবং জার্মানি দেখা যায় যে নিজ শক্তিকে ক্রমশ বাড়াতে চেষ্টা করে বা বৃদ্ধি করেছিল। বাস্তবে এই যে তোষণ নীতি, এই তোষণ নীতি ইতালি এবং জার্মানিকে আরো বেশি বরং বলা যায় যে ইম্পেরিয়ালিস্টিক স্টেট বা সাম্রাজ্যবাদী মনোভাবে গড়ে তুলতে সহায়তা করে। অর্থাৎ তাদের কাছে তখন মুখ্য আদর্শ হয়ে দাঁড়ায় সাম্রাজ্যবাদের বিস্তার করা।
এরপরে যেটা দেখা যায় যে ইতালি এবং জাপানের আগ্রাসী নীতি, তাতে কি বলা হয়েছিল, ইতালি এবং তার যে অধিবাসীরা এবং বলা যায় যে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে, মাঞ্চুরিয়া একটা অঞ্চল, সেটাকে আক্রমণ করা হয়েছিল। করলে ইংল্যান্ড এবং ফ্রান্স তখন কি করেছিল, তার বিরোধিতা করেনি, বরং বলা যায় যে তারা সেই ব্যাপারে প্রচন্ড পরিমাণে সাইলেন্ট ছিল বা চুপ করেছিল। তার ফলে ইতালি এবং বলা যায় যে জাপানের পররাষ্ট্র গ্রাসের প্রবণতা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ অন্যান্য দেশকে কি করে নেব, দখল করে নেব, এই মানসিকতাটা তাদের মধ্যে আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে। এই সময় কি অর্থনৈতিক পরিস্থিতি ছিল, বিশ্বের যে অনেক যে দেশ, মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, দেখা যায় যে সেই সময় ওই যে বলেছিলাম তারা যে এই সমস্ত দেশগুলোকে, এশিয়া এবং আফ্রিকার কন্টিনেন্ট গুলোকে তারা বেশি উপনিবেশে পরিণত করেছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা আলোচনা করেছিলাম। সুতরাং বিশ্বের অনেকাংশ দেশে সেই সময় দ্রব্যমূল্য বা কমোডিটির যে দাম তা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় এবং সেটা চরম আকার নেয় বা অ্যাবসলিউট স্টেজে পৌঁছে যায়। এর ফলে কিন্তু পরিস্থিতি বা সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে পড়তে শুরু করে, যা কিন্তু যেটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার একটা প্রধান কারণ হিসেবে বিবেচিত হতে পারে। সপ্তমত যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি বলতো, একনায়কতন্ত্রের উত্থান। সেখানে বলা যায় ইতালির শাসক ছিলেন মুসোলিনি এবং জার্মানির শাসক ছিলেন হিটলার। এরা তাদের মধ্যে ওই যে বললাম ভীষণ অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম এবং আরেকটা হচ্ছে যে ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদ যে পলিসি, সেটাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল বাস্তবে কি করা, প্রয়োগযুক্ত করা এবং ইমপ্লিমেন্ট করা। সুতরাং এই উগ্র সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবাদী নীতি গোটা পৃথিবীতে বা গোটা বিশ্বে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছিল। এছাড়াও আরো আমরা কি কি কারণ দেখতে পাই, দেখা যায় যে জাতিসংঘের ব্যর্থতা লক্ষ্য করা গেছিল। কোথায় লক্ষ্য করা গেছিল, ইতালির আবিসিনিয়া এবং জাপানের যে মাঞ্চুরিয়া আক্রমণের ব্যাপারে সেই সময় যে জাতিসংঘ সে কিন্তু ঠিক মতো কোন রকম স্টেপ নিতে পারেনি, অর্থাৎ জাতিসংঘ তার কাজ ঠিক মতো করতে বা অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারেনি। জাতিসংঘ যে উদ্দেশ্যে, অর্থাৎ পৃথিবীতে শান্তি, ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল বা আজ গড়ে আছে বা সেটা প্রিভেল করছে আজকে যেমন ইউনাইটেড নেশনস, তারা কিন্তু সেই সময় যথাযথ ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ফেল করেছিল। বা যেটা পড়ব সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডাইরেক্ট রিজন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা কি বিবেচনা করতে পারি। সেখানে এবার আমরা একটু এশিয়ান কন্টিনেন্টকে টেনে আনবো। পূর্ব এশিয়ার যে একচ্ছত্র আধিপত্য, সেখানে একটা বিস্তারের প্রবণতা দেখা যায় এবং তার ফলে 1937 সালে প্রজাতন্ত্রী চীনে কি হচ্ছে যে বলা যায় যে আক্রমণ করেছিল কোন দেশটা জানো, আর একটা শক্তিশালী ইউরোপীয় দেশ বা রাষ্ট্র, দ্যাট ইজ দ্য জাপান। অর্থাৎ জাপান ইতিমধ্যে 1937 সালে গণসাধারণতন্ত্রী চীনে আক্রমণ করে। এরপরে কি দেখা গেল, পরবর্তীকালে 1939 সালের যে 1 সেপ্টেম্বর, সেখানে দেখা যায় যে জার্মানি আবার পোল্যান্ডকে আক্রমণ করে বসলো এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে ফ্রান্স এবং ব্রিটেন, যাকে আমরা আরেকটা নামে অভিহিত করে থাকি, দ্যাট ইজ দ্য যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্য সেই সময় জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। দ্বিতীয় ঘটনাটাকে অনেকে বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটার পেছনে প্রাইম একটা রিজন বা প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। 1941 সালের জুন মাসে কি ঘটলো, 1941 সালের জুন মাসে ইউরোপীয় ঐক্য শক্তি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে বসলো, যে সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদী বা সোশ্যালিজমের কথা বলে
এবং দেখা যায় যে যার রেসাল্ট বা ফলশ্রুতিতে যুদ্ধের ইতিহাসে সর্বাপেক্ষা বৃহৎ রণাঙ্গনের একটা অবতারণা ঘটে যায়। এরপর কি দেখা যায়, 1941 সালের ডিসেম্বরে জাপান বলা যেতে পারে অক্ষ শক্তিতে যোগদান দেয়। অর্থাৎ একদিকে রয়েছে মিত্র শক্তি, আরেকদিকে রয়েছে অ্যাক্সিস পাওয়ার বা অক্ষ শক্তি, এবং দেখা যায় যে যোগদান করে এবং প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হারবার বলে একটা অঞ্চল আছে, সেটাকে তারা আক্রমণ করে বসে। এবং ইউরোপিয়ান যে কলোনিয়াল কান্ট্রি গুলো ছিল বা উপনিবেশগুলো ছিল, সেইগুলো কিন্তু কি হচ্ছে, আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাহায্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ যে অঞ্চল তারা কিন্তু জয় করে নিতে শুরু করে। অর্থাৎ কি হচ্ছে, জাপান কিন্তু এই কাজগুলো ভীষণ ফাস্টলি বা দ্রুত গতিতে করেছিল। 1941 সালে তখন 7ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তির সঙ্গে কি হলো, হাত মেলালো বা যোগদান করলো। মূলত জার্মানি, জাপান দুটো অক্ষ শক্তি যুক্তরাষ্ট্রে কি করেছিল, আক্রমণ করার মাধ্যমে তখন তারা বলতে পারেন যে আর একটা বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল, যেখানে আমরা বলতে পারি এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হিসেবে প্রতিভাত করতে পারি। এরপর অন্যদিকে কি দেখা গেল, চীনের সাথে জাপানের তো একটা সবসময় গিয়েছে, জাপান সুযোগ পেলেই কিন্তু চীনকে কি করছে, আক্রমণ করে বসছে। সুতরাং চীনের সাথে জাপানের কিন্তু প্রথম থেকেই একটা কি রয়েছিল, একটা শত্রুতা ছিল। এবং 1930 সালে দেখা যায় যে মাঝামাঝি সময় থেকে এই দ্বিতীয় দেশ, এই মানে বলা যায় যে এই দুই দেশের মধ্যে সেই সময় একটা যুদ্ধ শুরু হয়ে গেল, যেটাকে বলা হয় চায়না জাপান ওয়ারফেয়ার। এবং সেই ক্ষেত্রে এর ফলে সেই সময় চীন আবার মিত্র পক্ষে কি করলো, যোগদান দিল। 1945 সালে দেখা যায় যে জার্মানি এবং জাপান উভয় দেশই নিঃশর্ত আত্মসমর্পণ, পেরে উঠছিল না যুদ্ধ করতে, যার ফলে তারা নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে, এবং যার ফলে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সব থেকে বলা যায় যে পরিসমাপ্তি ঘটেছিল এই সময়। কেন? চীন ও মিত্রপক্ষে যোগ দিল এবং 1945 সালে জার্মানি এবং জাপান দুটোই শক্তিধর রাষ্ট্র, একটা ইউরোপিয়ান কান্ট্রি, একটা জাপান এশিয়ান কান্ট্রি, উভয় দেশের কিন্তু কি হচ্ছে, তারা বেশ শক্তিশালী, কিন্তু তারা পেরে উঠল না, এবং তারা নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলা যেতে পারে কি ঘটায়, পরিসমাপ্তি ঘটায়। এইবার যে আমরা বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীর ইতিহাসে দুটো বিশ্বযুদ্ধ আমাদের অস্বীকার করার জায়গা নেই। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ যেটা ছিল দিক, সেখানে বলা যেতে পারে যে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ শুরু হয়ে যায়, অর্থাৎ অ্যাটমিক ওয়েপনের ব্যবহার আমরা দেখতে পাই। মহাযুদ্ধের এই ডামাডোলের মধ্যে দেখা যায় যে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু হয়ে যায়, এবং এই বিংশ লীলার মাধ্যমেই অনেকে বলে থাকেন যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। এখন বলা যায় যে এই যুদ্ধের পরপরই যেটা ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে ছবিটি আমাদের কাছে প্রতিভাত হয়, দেখা যায় যে সমগ্র ইউরোপ দুটো অংশে বিভক্ত হয়ে যায়। কি রকম হয়, একদিকে রইল তোমার পশ্চিম ইউরোপ এবং অন্যদিকে রইল সোভিয়েত রাশিয়া, এবং সেটা লক্ষ্য করা দেখা গেছে। এবং এই বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুটো দেশ দুটো মতাদর্শে বিশ্বাসী ছিল, এবং তারাও কি হচ্ছে, তারা নিজ নিজ একটা প্রভাব বলয় সৃষ্টি করে ফেলে। এবং সেখানে দেখা যায় যে এই দুটি দেশই আসলে সব থেকে দেখা যায় যে এক সময় তারা পারমাণবিক অর্থাৎ বলা যায় যে বিভিন্ন অস্ত্রের ভান্ডার হিসেবে কাজ করেছিল। এই দুটো দেশই পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা কি হতে পারে সে সম্পর্কে যথেষ্টভাবে তারা জানতো,
বা অবগত ছিল। এবং সেই সময় থেকে আরেক বলা যায় যে সাইমালটেনিয়াসলি সেই সময় থেকে আরেকটা নীরব যুদ্ধ শুরু হয়। এবং সেই যুদ্ধ যা ইতিহাসে আজকে আমরা কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ হিসেবে প্রতিভাত করতে পারি বা আমরা তাকে দেখাতে পারি। 1941 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তৎকালীন আটলান্টিক ওশান বা আটলান্টিক মহাসাগরে অগাস্টা যুদ্ধ জাহাজ অগাস্টা যুদ্ধ জাহাজে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার তৈরি হয়েছিল। 1942 সালে দেখা যায় যে আস্থা স্থাপনকারী দেখা যায় 26টি দেশের একটা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়। এবং সেখানে কি বলা হয়েছিল, প্রথম এই কথাটা তৈরি হয়েছিল, দ্যাট ইজ দ্য ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ। এবং 1945 সালের 24শে অক্টোবর দেখা যায় যে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। সুতরাং দেখা যায় যে পৃথিবীর ইতিহাসে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং তাদের কি প্রভাব, তাদের কি কারণ, সেগুলো আমরা এতে আলোচনা করলাম। এরপরে আমরা যেটা চলে যাব, দ্যাট ইজ দ্য ইউনিট 4, অর্থাৎ যেখানে আমরা আজকে আমাদের আলোচনা বিষয় হবে, দ্যাট ইজ দ্য বলা যেতে পারে বাস্তববাদী তত্ত্ব বা রিয়ালিজম। এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যায় যে জোসেফ ফ্রাঙ্কেল অর্থাৎ উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ ছিলেন। তিনি কি বলেছিলেন যে প্রথমে আমরা যদি আন্তর্জাতিক সম্পর্ককে ডিফাইন করতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক বা বলা যায় ইন্টারন্যাশনাল রিলেশনস, সেটা হচ্ছে সমস্ত দেশের বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতি, পারস্পরিক তাদের মধ্যে কি ধরনের ক্রিয়া প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ কি ধরনের তারা কাজ করছে, তার রিলেস্টে কি ধরনের প্রক্রিয়া হচ্ছে সেই সম্পর্কে, আন্তর্জাতিক যে সমাজ রয়েছে তার স্ট্রাকচার সেটা নিয়ে, এবং আন্তর্জাতিক সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ কারক বা অ্যাক্টর হিসেবে আমরা রাষ্ট্রকে পেয়ে থাকি। সুতরাং রাষ্ট্র এবং তার সঙ্গে অন্যান্য বলা যায় বলতে পারো যে অরাষ্ট্রীয় কারক, যার মধ্যে এমএনসিস বা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস পড়ে থাকে। এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে যে গুরুত্বতা পেতে শুরু করে, এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় কর্মকর্তাদের বলা যায় যে ভূমিকা কতখানি ছিল সেই ব্যাপারটা গুরুত্বতা বা ইম্পর্টেন্স পেতে শুরু করে। এছাড়া দেখা যায় যে আরো কতগুলো বিষয় সেই সময় গুরুত্বতা পায়, দ্যাট ইজ দ্য ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি, কূটনীতি, দ্যাট ইজ দ্য ডিপ্লোম্যাসি, প্রচার কাণ্ড বা কার্য যাকে আমরা প্রোপাগান্ডা বলে থাকি, আন্তর্জাতিক ব্যবস্থা ইন্টারন্যাশনাল সিস্টেম, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, যেমন হতে পারে, যেমন বলা যেতে পারে যে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল হতে পারে। সুতরাং প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা সমূহকে নিয়েও আলোচনা শুরু হয়। এরপরে আমরা যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ দ্য রিয়ালিজম বা বাস্তববাদী তত্ত্ব। দেখা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যখন আলোচনা শুরু হয় তখন দেখা যায় যে বাস্তববাদী তত্ত্ব একটা ইনফ্লুয়েন্সিয়াল থিওরি হিসেবে আত্মপ্রকাশ করে, এবং আজও কিন্তু বাস্তববাদী তত্ত্বকে আমাদের পাঠ্যসূচিতে রাখা হয়েছে। সুতরাং বাস্তববাদী তত্ত্বে যথেষ্ট ইম্পর্টেন্স বা গুরুত্বতা রয়ে গেছে। কি হয় সেই সময় সিনারিওটা একটু বলি, দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন যে অবস্থা সেটা বলা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময় যে বেদনাদায়ক যে পরিস্থিতি, প্রচুর লোক মারা গেছিল, প্রচুর ক্ষতি হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো, এবং পরবর্তীকালে 90-এর দশকে ঠান্ডা যুদ্ধের তীব্র বিদ্বেষমূলক যে পরিস্থিতি লক্ষ্য করা গেছিল তার প্রেক্ষাপটে সাধারণত বাস্তববাদী তত্ত্বের উদ্ভব এবং প্রচার কার্য শুরু হয়। এরপরে বলা যায় যে এই তত্ত্বের যদি বৌদ্ধিক মূল্য আমরা দেখতে চাই
তাহলে দেখা যায় যে সেখানে যেমন আমরা ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য রাষ্ট্র দর্শন এবং সেখানে আমরা তিনজন বিশেষজ্ঞের কথা বলতে পারি। অর্থাৎ একজন হচ্ছেন ম্যাকিয়াভেলি, দ্বিতীয়ত বলা যেতে পারে হবস এবং তৃতীয়ত হেগেলের কথাও আমরা বলতে পারি। অন্যদিকে ভারতেরও কিন্তু দর্শনে আমরা বাস্তববাদী তত্ত্বের ছোঁয়া পাই। কোথা থেকে পাই? ভারতের যে কৌটিল্য যে মহাজ্ঞানী ছিলেন তার রচনাতেও দেখা যায় যে বাস্তববাদী তত্ত্বের সন্ধান পাওয়া যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে এছাড়াও 20th সেঞ্চুরিতে E.H. কার, হ্যান্স মর্গ্যান্থো, জন হার্টস, নিকোলাস স্পাইকম্যান এরাও ছিল কিন্তু, বা কেনেথ ওয়াল যাকে আমরা পরবর্তীকালে নিও রিয়ালিস্টিক থিওরিটিশিয়ান অর্থাৎ নয়া বাস্তববাদী তত্ত্বের হিসেবে আমরা মুখপাত্র হিসেবে দেখব। সুতরাং তারা কিন্তু বাস্তববাদী তত্ত্বে ফ্লারিশমেন্টে বা বিকাশ সাধনে যথেষ্ট গুরুত্বতা অর্জন করেছিলেন। আচ্ছা, এরপরে আমি বলবো এখানে আমরা যখন বাস্তববাদী তত্ত্ব আলোচনা করব আমরা কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানীর কথাই বেশিরভাগই আলোচনা করি সাধারণত এই কি আলোচনা করার ক্ষেত্রে। এবং এখানে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করার ক্ষেত্রে যে বিশেষজ্ঞের কথা আমরা বলবো তার নাম হচ্ছে হ্যান্স মর্গ্যান্থো। এই হ্যান্স মর্গ্যান্থো বা হ্যান্স মর্গ্যান্থাউ এই তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেছে যে তারা 6 প্রিন্সিপলস বা 6টি নীতির কথা বলছেন। কিরকম বলছেন? প্রথমত বলছেন যে রাজনৈতিক যে সম্পর্ক, আমরা তো বলছি যে এত পলিটিক্যাল রিলেশনস ডেভেলপ করবে, রাজনৈতিক সম্পর্ক কতগুলো কিন্তু নির্দিষ্ট মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বা কতগুলো বস্তুগত বিধি বা নিয়মের দ্বারা পরিচালিত হয়ে থাকে বা কন্ডাক্টেড হয়ে থাকে এবং মানব প্রকৃতি হিউম্যান নেচারের মধ্যে কিন্তু এই সমস্ত নিয়মের উৎস লিখিত থেকে থাকে। দ্বিতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে যে বলা যায় যে রাষ্ট্রনেতারা সেই রাষ্ট্রকে স্পেসিফিক স্টেটের ক্ষেত্রে তার কি পাওয়ার রয়েছে সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্ধারিত জাতীয় স্বার্থের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তৃতীয়ত যেটা বলা যেতে পারে জাতীয় স্বার্থের যে ধারণা সেটা কিন্তু জাতির নিজস্ব যে এক্সিস্টেন্স বা নিজের যে অস্তিত্ব তার সঙ্গে ভীষণভাবে কোরিলেটেড বা সম্পৃক্ত হয়ে থাকে। চতুর্থত বলা যায় যে রাষ্ট্রের কার্যাবলীর ক্ষেত্রে সার্বজনীন একটা নৈতিক বিধি প্রণয়ন করে দেওয়া এটা কখনো উচিত নয়, অর্থাৎ সার্বজনীন নৈতিক ধারণা কখনো প্রয়োগ করা সম্ভব হয় না। মর্গ্যান্থো এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে রাজনৈতিক যে বাস্তবতা সেই অনুসারে কোনো একটি রাষ্ট্রে বলা যায় যে আশা আকাঙ্ক্ষা বিশ্ব নিয়ন্ত্রণ আশা আকাঙ্ক্ষা প্রতিভাত হয়ে থাকে এবং শুধু তাই নয় একটি রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা বিশ্ব নিয়ন্ত্রণকারী নৈতিক বিধির দ্বারা কখনোই সমর্থক নয়। এবং সেই ক্ষেত্রে কি বলা হয়েছে, যেমন হচ্ছে যে আমি নিরাপত্তা পরিষদের সভ্য হব কি হব না সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে, অর্থাৎ আমার দেশের উপর নির্ভর করছে। সুতরাং দেখা যায় যে তাই বলা হয়েছিল যে কোনো একটি রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা দেখা যায় বিশ্ব নিয়ন্ত্রণকারী নৈতিক বিধির সমার্থক কখনোই হতে পারে না। ষষ্ঠত যেটা বলা যায় সেটা হচ্ছে যে মর্গ্যান্থো দেখা যায় যে রাজনৈতিক এলাকার স্বাতন্ত্রতা বা অটোনমির ওপর ভীষণভাবে গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই যে রাজনৈতিক বিধি এবং বাস্তবতার মাপকাঠিতে সবসময় এই পলিটিক্যাল অ্যাক্টিভিটির ইভ্যালুয়েশন প্রয়োজন আছে, অর্থাৎ রাজনৈতিক কার্যাবলীর মূল্যায়নের প্রয়োজন রয়েছে। জাতীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্ট স্বার্থ সাধনের চেয়ে সব থেকে বেশি যেটা গুরুত্বতা পেল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো দেশের মিলিটারি ফোর্স বা সামরিক শক্তি। বিশ্ব রাজনীতি দেখা গেছে যে জাতিগত শক্তি সামনে যে ব্যালেন্স অফ পাওয়ার রয়েছে সেটার দ্বারা অনেকখানি তারা কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হয়ে যায়।
শান্তি বিশ্ব রাজনীতির একটা কখনোই কি হচ্ছে পার্মানেন্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স নয়, এটা আমাদের মনে রাখা প্রয়োজন আছে। এবং দেখা যায় যে এই শক্তিগত ভারসাম্যের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে একটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়। সুতরাং এই কথা আলোচনা করতে গিয়ে আমরা বাস্তববাদী তত্ত্বের তিনটে মেন ফ্যাক্টর বা মূল উপাদানের কথা বলতে পারি। প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে স্টেটিজম বা রাষ্ট্রবাদ। অর্থাৎ সেখানে কি বলা হয়েছে, রাষ্ট্রবাদ মানে হচ্ছে এই রাষ্ট্রই হচ্ছে বলা যায় যে বিশ্ব রাজনীতি আর একজন প্রাইম বিল্ডার বা প্রধান কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে থাকে। দ্বিতীয়ত বলা হচ্ছে নিজের এক্সিস্টেন্সটাকে নিজেকেই রক্ষা করতে হবে, অর্থাৎ অস্তিত্ব রক্ষা করা। রাষ্ট্রের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে তার হচ্ছে এক্সিস্টেন্স অফ ইওর ওন, নিজের অস্তিত্ব রক্ষা করা। এবং তৃতীয়ত যেটা বলা হয় হেল্প, কিন্তু সেই হেল্প বা সাহায্য সেটা হচ্ছে নিজস্ব হবে। অর্থাৎ রাষ্ট্র নিজ নিজ ক্ষমতা বলে তার নিরাপত্তা ব্যবস্থাকে কি করবে, সবসময় সিকিউর বা বলা যেতে পারে নিরাপত্তাকে সুনিশ্চিত করার সবসময় চেষ্টা করবে। একটা বলা যেতে পারে ধারা হিসেবে বিশ্লেষিত হয়ে থাকে বা বিশ্লেষণ করে থাকে এই তত্ত্ব। দ্বিতীয়ত বলা যায় যে শক্তিগত ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্য দিয়ে অনেক জাতীয় রাষ্ট্র বা নেশন স্টেট রয়েছে, তারা তাদের সিকিউরিটিটাকে কি করতে চেষ্টা করে, নিরাপত্তাকে সুনিশ্চিত করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়ে যায়। সুতরাং নিরাপত্তা প্রহেলিকা বাস্তববাদের মূল আর একটা আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। এরপরে যেটা আমরা বলবো বাস্তববাদ কি হচ্ছে, সেখানে আমাদের মনে রাখা প্রয়োজন যে রাজনৈতিক ক্ষেত্রে বা পলিটিক্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রে নিজেদের আইডেন্টিটি বা স্বাতন্ত্র্যকে স্বীকার করে নেয়। এছাড়াও দেখা যায় যে বলা যেতে পারে সেটা হচ্ছে যে নিজেদের স্বাতন্ত্র্য, অর্থাৎ একটা রাষ্ট্র তার নিজস্ব আইডেন্টিটি থাকবে। ভারতবর্ষ হিসেবে আমাদের কাছে তার নিজস্বতা একটা রয়েছে, নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি, সেগুলোকে সে ধরে রেখে নিজেকে ডেভেলপ করবে। অর্থাৎ সেই কথা বলতে গিয়ে আধুনিক যে লেখকগণ রয়েছেন তারা একটা কথা বলেছিলেন, তারা বলেছিলেন যে বাস্তববাদের মধ্যে সুতরাং আরেকটি ধারণা লক্ষিত হয়, দ্যাট ইজ দা বলা যেতে পারে পজিটিভিজম বা ধারা সম্পূর্ণভাবে লক্ষ্য করা যায়। এই হচ্ছে বাস্তববাদের 6টা নীতি। এরপরে এই বাস্তববাদের কিন্তু কিছুটা বিবর্তন ঘটে যায়, অর্থাৎ যুগের সঙ্গে সঙ্গে জিনিস মোল্ডআপ হতে থাকে এবং সেইভাবে আমরা জিনিস পেয়ে থাকি, দ্যাট ইজ দা নয়া বাস্তববাদ বা নিউ বলা যেতে পারে রিয়ালিজম। তাতে কি বলা হয়েছে, 1970-এর দশকে নয়া বাস্তববাদের উদ্ভব হয়েছিল এবং এই যে কেনেথ ওয়াল সাহেব ছিলেন তিনি এই বাস্তববাদের মুখ্য প্রবক্তা বা পায়োনিয়ার হিসেবে বিবেচিত হয়ে থাকেন। অনেকের মতে তিনি বলা যায় যে বা অনেকে মনে করেন যে তিনি বাস্তববাদী তত্ত্বের একটা সায়েন্টিফিক অ্যাসপেক্ট এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ বাস্তববাদী তত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ উত্থাপিত করার চেষ্টা করেন। এখানে ওয়াল সাহেব কি বলেছিলেন, ওয়াল সাহেব বলেছিলেন যে বিশ্ব রাজনীতিকে আমরা যেভাবেই প্রয়োগ করি না কেন, আলোচনা শুরু করি না কেন, বিশ্ব রাজনীতিতে একটি নির্দিষ্ট কি রয়েছে, স্ট্রাকচার রয়েছে বা কাঠামো রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটি একটা আলাদা স্বতন্ত্র ব্যবস্থা হিসেবে সাধারণত বিবেচিত হয়ে থাকবে। তাই ওয়াল সাহেব বলেছিলেন যে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার অন্তর্গত যে রাষ্ট্রগুলি রয়েছে তারা কতগুলো, তাদের মধ্যে নিশ্চয়ই কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তাদের মধ্যে দেখা যায় যে পাওয়ারের দিক দিয়ে বা শক্তিগত দিক দিয়ে, অথবা বলা যায় যে সেখানে শক্তি আর পাওয়ার ক্ষমতার মধ্যে কিছুটা পার্থক্য রয়ে যাচ্ছে। ক্ষমতার এখানে লক্ষ্যে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন বা অসম বন্টন হয়েছে।
রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ সাধনের ক্ষমতা, নিজের ন্যাশনাল ইন্টারেস্টটাকে ডেভেলপ করা, এবং সেটা কিন্তু নির্ভর করে তার নিজস্ব এবিলিটি, তার সামর্থ্য এবং তার পাওয়ার অর্থাৎ শক্তির উপরে নির্ভর করে থাকে। এরপরে আমরা যেটা বলি তার সঙ্গে বলা যায় যে প্রত্যেকটা রাষ্ট্র আজকে নিরাপত্তার ব্যাপারে ভীষণভাবে কশাস অর্থাৎ ভীষণভাবে সচেতন, এবং তাই অল দ্য স্টেটস বা সব রাষ্ট্রই দেখা যাচ্ছে যে ভীষণভাবে এতই তারা কি হচ্ছে মানে মানে কি বলতে পারো যে মানে নিরাপত্তা সচেতন হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে উল্টো কাজটাও হচ্ছে, অর্থাৎ তারা প্রহেলিকার শিকার হয়ে পড়ছে। শক্তিধর রাষ্ট্রগুলো বিশ্ব রাজনীতির প্রধান পরিচায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। নয়া বাস্তববাদীরা বিশ্ব রাজনীতি একটা যে অবিচ্ছিন্ন ধারা প্রয়োজন আছে, একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে সেটা চলবে, এই ব্যাপারটাকে ভীষণভাবে গুরুত্বতা বা ইম্পর্টেন্স দিয়ে থাকে। তবে তারা বিশ্ব সমাজে অপরিহার্য বলা যায় যে পরিবর্তন রয়েছে, সেই পরিবর্তনকেও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন এবং স্বীকার করে নিয়েছিলেন। তাই তারা বলেছিলেন যে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন রাষ্ট্রকে তো প্রিভেল করতে হবে, বাঁচতে হবে, সুতরাং এই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংঘাতে যেও না, বরং একটা কোঅর্ডিনেশন বা ফ্রেন্ডলি রিলেশন ডেভেলপ করো। অর্থাৎ সহযোগিতার ব্যাপারটার উপরেও যথেষ্ট গুরুত্বতা বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। এই নয়া বাস্তববাদীদের লেখকদের মধ্যে একজন খুব বিখ্যাত ছিল, তার নাম হচ্ছে কেনেথ ওয়ালজ। এবার ওয়ালজ কি সাহেব বলেছিলেন, আমরা নয়া বাস্তববাদ করতে গেলে কেনেথ ওয়ালজের কথাটাই আমাদের মাথায় এসে যায়। এখানে ওয়ালজ বলেছিলেন যে নয়া বাস্তববাদীরা মনে করেন যে বিশ্ব সমাজ স্থির নয়, যেটা বলেছিলাম এটা কখনোই স্ট্যাগনেন্ট থাকতে পারে না, it is always changeable in character, সততই পরিবর্তনশীল হয়ে থাকে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে কম্পিটিশন রয়েছে সেই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু যেমন কম্পিটিশন মানে প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু যদি আন্তর্জাতিক পরিস্থিতিতে নিজেকে বাঁচতে হয় তাহলে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতারও যথেষ্ট প্রয়োজন রয়েছে, এই কথা কিন্তু কেনেথ ওয়ালজ বলেছিলেন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সমালোচনা। একটা তত্ত্ব যখন ডেভেলপ হয় তারপরে তার কিছু ক্রিটিসিজম থাকে বা সমালোচনা করা হয়। প্রথমত বলা যায় বাস্তববাদী তত্ত্বকে কিন্তু বিভিন্ন অ্যাসপেক্টে বা বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে। কিরকম বলা হয়েছে? প্রথমত যেটা বলা হয়েছে দ্যাট ইজ দা বাস্তববাদী তত্ত্ব ভীষণভাবে কিন্তু হচ্ছে ড্রব্যাকস রয়েছে, অর্থাৎ বাস্তববাদী তত্ত্ব ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ কেন তাদের মনে হয়েছে তারা বিশ্বকে এমন একটা বলা যেতে পারে যে বলা যায় গতিহীন ক্ষেত্রভাবে পরিণত করেছে, যার মধ্যে কিন্তু দেখা যায় যে এই যে শক্তিগত সম্পর্ক নিরন্তর কিন্তু সেটা রোটেট হচ্ছে, আবর্তিত হচ্ছে বলে অনেকে দাবি করে, অর্থাৎ ম্যান পাওয়ার এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। দ্বিতীয়ত বলা যায় যে বাস্তববাদী তত্ত্ব যে ডিবেটেবল ইন নেচার, অর্থাৎ বাস্তববাদী তত্ত্ব একটা বিতর্কিত বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। চরম শক্তি বলা যেতে পারে একাত্মবাদী যে তত্ত্ব রয়েছে সেই সাহায্যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমস্ত ধরনের কমপ্লেক্সিটি বা জটিলতা সেগুলোকে কিন্তু বলা যায় বাস্তববাদী তত্ত্বের মানে তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই জন্য বাস্তববাদী তত্ত্বকে অনেকে কিন্তু কি বলে থাকে, বিতর্কিত বলে থাকে বা ডিবেটেবল ইন নেচার বলা হয়ে থাকে। তার উত্তরে সমালোচকদের মতে বলা যায় যে বাস্তববাদীরা তাই আন্তর্জাতিক ব্যবস্থার একটা কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনাকে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই তত্ত্ব অনেকে বলেন যে যতটা করার চেষ্টা করেছিলেন সেভাবে তারা কিন্তু খুব গঠনমুখী ব্যাখ্যা দিতে পারেননি। বিশ্বের শক্তি কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন ছাড়া ঠান্ডা যুদ্ধ কখনোই ঘটতো না। বাস্তববাদী তত্ত্বকে তাই আন্তর্জাতিক
আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অনৈতিক এবং সামাজিক বৈষম্যকে তারা স্বীকার করেছে বলে মনে করা হয়ে থাকে। সেই কারণে বাস্তববাদী তত্ত্বকে যেহেতু স্টেটিজমের উপর ভীষণ গুরুত্ব দেয় বা রাষ্ট্রবাদের উপর ভীষণ গুরুত্বটা দিয়ে থাকে, সুতরাং সেই কারণে বাস্তববাদী তত্ত্বকে অনেকটাই সমালোচনা করা হয় বা ক্রিটিসাইজ করা হয়ে থাকে। এই হচ্ছে বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা, যেটা ইউনিট 4 বিপিএসসি 134 এ আলোচনা করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।